আপনি কি নাচতেছেন? কিছুক্ষণের মাঝেই মেসেজটা সিন হলো। কুহু ভেবেছিল সিন করবে না। রাহুল রিপ্লাই করলো, মানে? না মানে আমাদের এখানে একজন সাপের বিন বাজাচ্ছি, তাই জিজ্ঞেস করলাম। সরি, নাচে ডিস্টার্ব করে ফেললাম। রাহুল হতভম্ব নয়নে তাকিয়ে রইল মেসেজটার দিকে। বাসা হারিয়ে ফেলেছে যেন। শিকদার কুঞ্জে জমেছে আজ ভাইদের আড্ডা। 3 ভাইয়ের আড্ডায় বাড়িটা যেন আজ আবার প্রাণ ফিরে পেল। রাহুলও বসেছিল, তার নজর সামনে বসা রোদেলার দিকে। আহনাফ না আসায় তার মনটা খারাপ হয়ে গেছে। রাহুল দেখলো তার মুখটা, মেয়েটা অনেক বেশি সুন্দর। রাহুলের নজর গিয়ে আটকালো রোদেলার গোলাপি অধর জোড়ায়। একটা শুকনো ঢোক গিল সে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশনের শব্দ আসায় ঘর থেকে বের হলো সে। তাকালো ফোনের দিকে, বাঁকা হাসলো সে। কি একটা ভেবে হঠাৎ দাঁড়িয়ে পড়লো সে। বলে উঠল, তোমরা কন্টিনিউ করো, আমি আর লিটল গার্ল একটু শর্টটা ঘুরে দেখি। ডু ইউ হ্যাভ প্রবলেম প্রিন্সেস? রোদেলা বড্ড বিরক্ত এসব নামে ডাকায়, তবে সেটা প্রকাশ করলো না। সে একটা অজুহাত দিতে যাবে, তখনই তার মা বলে উঠল, এ তো ভালো কথা, কিসের প্রবলেম থাকবে ওর? যা যা ঘুরে আয়। রোদেলা বিরক্ত ভরা নয়নে মায়ের দিকে তাকালো। জেরিন বেগম চোখ রাঙালেন। চুপসে গেল মেয়েটা। রাহুল বাঁকা হাসলো, মনে মনে বলল, বিরাট বড় একটা সারপ্রাইজ রেডি করেছি আজ তোমার জন্য বেবি গার্ল। কি যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, ভাবলেই মনটা খুশিতে ভরে যাচ্ছে। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রাহুল নিজের রুমে গেল। মনটা আজ তার বেশ উড়ুড়ু করছে। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বাতাস বয়ে চলেছে বাহিরে। কুহু পার্কের একটা বেঞ্চে বসে রয়েছে। জায়গাটাতে তেমন মানুষ নেই। বাচ্চারা খেলছে আর তাদের বাবা মায়েরা সদূরে দাঁড়িয়ে কথা বলছে, আবার হয়তো কেউ এমনি হাঁটছে। কুহুর এই জায়গাটা বেশ পছন্দের। বাচ্চাদের খিলখিল করা হাসির শব্দ তার ভীষণ ভালো লাগে। আগে প্রায় সময় পেলে সে এখানে এসে সময় কাটাতো। তবে কুহু এখন বিরক্ত বোধ করছে। আধা ঘন্টা হলো সে এসেছে, অথচ আহনাফের খবর নেই। কল্পনায় আহনাফকে এলোপাথারি মারল কিছুক্ষণ। শালা, এত দেরি লাগে আসতে? তুই কি মেয়ে যে মেকআপ করতে দেরি হচ্ছে? কুহুর বড্ড বেশি রাগ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আহনাফ এসে উপস্থিত হলো। কুহুর রাগি রাগি দৃষ্টি নিক্ষেপ করলো। আহনাফ বলতে লাগলো, ট্রাস্ট মি, রাস্তায় অনেক জ্যাম ছিল। কুহু উঠে দাঁড়ালো। আহনাফ পিছিয়ে গেল, যেন সে এই পুচকে মেয়েটাকে ভয় পেয়েছে। কুহু বুকের সাথে দুহাত বাঁধল, ঠান্ডা দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। আহনাফের এক হাত পেছনে রাখা, সে আরেক হাতে কানের লতি ধরে অপরাধী সুরে বলল, সরি, আর হবে না। কুহু কপাল কুঁচিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। আহনাফ আবার একই সুরে বলল, এবারের মতো কি মাফ করা যায় না তিলোত্তমা? কুহু ফোঁস করে শ্বাস পেল। মনে হচ্ছে যেন তারা প্রেমিক প্রেমিকা। তবে সে আজ কিছু বলল না। একটু পরেই এই ছেলে নিজেই ঘৃণায় তার দিকে ফিরে তাকাবে না। এখন আর রাগ দেখে কি হবে? কুহু কিছু না বলে বেঞ্চে বসলো। আহনাফ তার দিকে একটু ঝুঁকে বলল, ম্যাডামের কি রাগ কমেছে? কুহু বলল, আমি আপনার গার্লফ্রেন্ড নই, নাটক বন্ধ করুন। হতে কতক্ষণ? কুহু কিছু বলতে নিবে, আহনাফ তার অপর হাত সামনে আনলো। একগুচ্ছ লাল গোলাপ। কুহু হতভম্ব। সে অবাক নয়নে আহনাফের দিকে তাকালো। আহনাফ বলল, দেরি হওয়ার জন্য অধমানির সামান্য উপহার দয়া করে গ্রহণ করুন রানী সাহেবা। কুহু ফিক করে হেসে ফেল। রানী? তা কোন রাজ্যের রানী আমি? আহনাফ বুকের বাম পাশে হাত দিয়ে দেখিয়ে বলল, ঠিক এই রাজ্যের। কুহু বলল, তাহলে এটা আপনি নিয়ে ঘুরছেন কেন? হসপিটাল চলুন, বের করে আনি। আহনাফ মাথা নাড়িয়ে বুকের বা পাশে হাত দিয়ে বলল, জো হুকুম রানী সাহেবা। কুহু হেসে বলল, নাটক কি শেষ হয়েছে আপনার? তাহলে কাজের কথায় আসি। কুহুর মুখ গম্ভীর হলো। আহনাফ ফুলের দিকে ইশারা করলো। কুহু বলল, আমি আপনার গার্লফ্রেন্ড নই, এই ফুল কেন নেব? আমি নিব না। আহনাফের ঠোঁটের কোণ বেঁকে গেল। আর একটু ঝুঁকে বলল, তাহলে ওই দিন গাড়ি তুলতে না চাওয়ার কারণে যেটা করতে চেয়েছিলাম সেটা এখানে করব। কুহু চোখ বড় বড় করে তাকালো। মনে পড়ে গেল ওই দিনকার কথা। কুহু কিছুতেই আহনাফের সাথে যাবে না। শেষমেশ আহনাফ গাড়ি থেকে বেরোলো। গাড়িতে না উঠলে নাকি এই রাস্তায় তাকে চুমু খাবে। কি সাংঘাতিক লোক! কুহু প্রথমে ভয় না পেল, পরে যখন আহনাফ তার হাত ধরে টান মারল তখন ভয় পেল সে। এরপরে গাড়িতে উঠতে রাজি হয় সে। তার ভাবনার মাঝেই আহনাফ তুড়ি বাজালো।
কোথায় হারিয়ে গেলেন ম্যাডাম? কুহু নাকের ডগা ফুলিয়ে জারি মেরে ফুলগুলো নিল। আহনাফ আপাদমস্তক দেখল তাকে। লাল লাল ফুলের সাপে শুভ্র রঙের একটা জামা পরা, কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। তিলোত্তমা নামটা দারুণ মানিয়েছে তাকে। আহনাফ মুচকি হাসলো, পাশে বসলো সে। এরপর বলল, ভার্সিটিতে যাচ্ছ না কেন? ভাল লাগে না। কেন? কুহু চসূচক শব্দ করলো। আপনি শুধু শুধুই মটকা গরম করছেন আমার। আহনাফ হাসলো। দুজন নীরব রইল কিয়ৎক্ষণ। কুহু আকাশের দিকে তাকিয়ে মেঘাচ্ছন্ন আকাশটা যেন তার মনেরই প্রতিচ্ছবি। তবে তার জীবনে কি এই মেঘ সরে গিয়ে কোনোদিন সূর্য উঠবে? কুহু আকাশের দিকে তাকিয়ে আহনাফকে জিজ্ঞাসা করল, আপনি আকাশ দেখেন মিস্টার খাটাস? আহনাফের মুডের জিঙ্গালালা করতে বোধহয় এই খাটাস নামটাই যথেষ্ট ছিল। তার চোখ মুখ বিরক্তি দিতে চেয়ে গেল। কুহু আহনাফের থেকে উত্তর না পেয়ে রাগী স্বরে বলল, বলছেন না কেন? আহনাফ থমকায়। ছোট্ট পুচকি একটা মেয়ে কিনা তাকে ধমকায়। যে আহনাফের ভয়ে সবাই কাঁপে, সেই আহনাফকে ধমকায়। অবশ্য তার আসল রূপ তো এই মেয়ে এখনও দেখেনি। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, দিন শেষে যখন দীর্ঘশ্বাসের ভারে জীবনটা ভারী হয়ে ওঠে তখন দেখি। কুহু হাসলো, তার ছেলের হাসি। সে হেসে বলল, আমার জীবনের প্রতিটা পাতায় দীর্ঘশ্বাসের গল্প, বড্ড দীর্ঘ সেই গল্প। কথা শেষ না হওয়া পর্যন্ত আমি আছি, সমস্যা নেই। কুহু দীর্ঘশ্বাস চালো, চোখের কোণের পানি মুছল সে। এরপর বলল, আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়েছেন মেবি? বাবা মা নেই এটা জানেন বোধ হয়। আহনাফ উপনিস মাথা ঝাঁকালো। কুহু বলতে শুরু করলো, বাবা মায়ের চেহারা মনে নেই আমার। তাদের কাছেই মানুষ হয়েছে আমি। বাবা একজন ডাক্তার ছিলেন। আমাদের আর্থিক অবস্থাও বেশ ভালো ছিল। শুনেছি 10 বছর পর মায়ের গর্ভেই সন্তান এসেছিল। খুশিতে আত্মহরা হয়েছিলেন সবাই। তবে সেই খুশি বেশি বছর স্থায়ী হয় না। কয়েক বছর পরই ওনারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার তাদের একমাত্র ছেলে ছিল, আর সন্তান ছিল না ওনার। একমাত্র ছেলে আর বৌমাকে হারিয়ে সুখে কাতর হয়ে গিয়েছিলেন। আমার মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলেছিলেন। এরপর সব ঠিকঠাকই চলছিল। আমিও বড় হতে লাগলাম। বাড়িতে শুধু আমি আর দাদিই থাকতাম। আমার সবটা চুরিই ছিলেন তিনি। দীর্ঘশ্বাস ছাড়ল কুহু। আহনাফ তার দিকে তাকিয়ে শুনেছে সবটা। আমি ক্লাস 8 থেকে 9-এ অত্যন্ত ভালো রেজাল্ট করেই উত্তীর্ণ হলাম। তখন দাদি খুশি হয়ে আমাকে একটা স্মার্টফোন কিনে দিলেন। আমি একবার বায়না ধরেছিলাম, সেটাই পূর্ণ করেছিলেন আর কি। স্মার্টফোন পেয়ে খুশিতে আত্মহরা হয়েছিলাম। বান্ধবীদের থেকেই শুনতাম আমি ফেসবুক ইনস্টাগ্রাম সম্পর্কে। অনেক আগ্রহ জেগেছিল শুনে আমিও খুললাম একটা ফেসবুক আইডি। নাম কি দিলাম জানেন? আহনাফ বলল, কি? কুহু হেসে বলল, সিঙ্গিং কুইন। আহনাফ ফিক করে হেসে ফেল। কুহুও হাসলো। এরপর বলল, তখন আমি শুধু অবাক আর অবাক হতাম। কত কিছু জানা যায় ফেসবুকের মাধ্যমে। তখন যার আইডি সামনে পেতাম তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। এরপর আবার তারা অ্যাকসেপ্ট করলে নিজে থেকেই হাই হ্যালো পাঠাতাম। তবে তাদের সাথে সেই হাই হ্যালো পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। এরকম করে একবার একজনের সাথে আমার পরিচয় হয়। তার সাথে অনেক কথা হতো আমার। অজান্তেই দুজন ফ্রেন্ড হয়ে যায়। আহনাফ হতাশার শ্বাস ছেড়ে বলল, তোমার মতো তার ছেলেকে এত তাড়াতাড়ি ফোন দেওয়া মোটেও উচিত হয়নি। কুহু বলল, এই প্রথম একটা ভালো কথা বলেছেন আপনি। আহনাফ কিছু বলল না। সে ভেবেছিল এই বুঝি বাঙ্গির পোলা বলে চেঁচে উঠবে। বেঁচে গেল সে এই যাত্রায়। কুহু বলতে লাগলো, সে অন্যরকম ছিল জানেন। প্রথম প্রথম সবাই অমন পেশাব সেজে থাকে। কুহু বলল, আমি তো আর সেটা বুঝিনি। তবে সে না অন্য সবার মতো কখনো আমার ছবি চায়নি, আমিও চাইনি কখনো। একদিন সে আমাকে কল করলো। আমার জন্মদিন ছিল, 12টা বাজে। উইশ করতে কল দিয়েছিল। প্রথম যখন তার ভয়েস শুনলাম আমি বলতে পারেন ক্র্যাশই খেয়েছিলাম। এত সুন্দর তার ভয়েস। আহনাফ মাথা নাড়ছে উপনিস। এদিকে হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে, ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে তাও। ও, আমার আইডির নাম সিঙ্গিং কুইন থাকায় সে ভেবেছিল আমি গান গাইতে পারি। সেও অনেক ভালো গান গায়। মূলত এই জন্যই কথা শুরু হয়েছিল আমাদের। এরপর থেকেই প্রায় তার সাথে কলে কথা হতো। কথা বলতে বলতে একসময় অভ্যেস হয়ে গেল তা। একদিন কথা বলতে না পারলে
মনে হতো দম বন্ধ হয়ে আসছে। আসলে কি বলুন তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। একবার একটা জিনিস অভ্যেস হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা খুব কষ্টের হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশে পানে তাকালো কুহু। এরপর আহনাফের কথা শুনে কুহু আবারও বলতে শুরু করলো। তবে আমাদের প্রেমের একটা অদ্ভুত বিষয় কি ছিল জানেন? আমরা কখনো ওসব বাবু সোনা 3 বেলা আই লাভ ইউ বলতাম না। ওরকম হালকা প্রীতি ছিল না। সে আমার নামের সাথে মিলিয়ে আমাকে একটা নিকনেম দিয়েছিল, বার্ড। আহনাফ দাঁত চেপে বলল। তারপর হঠাৎ একদিন সে যোগাযোগ বন্ধ করে দেয়। কল করে না, মেসেজে রিপ্লাই করে না। আমি ভেঙে পড়েছিলাম অনেকটা। কার থেকে খোঁজ নিব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না, কারণ তার পরিচিত এমন কাউকে আমি জানতাম না, আর সেও এই দেশে থাকতো না। কিছুদিনের মাথায় আমার দাদি অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। আমি যেন দিশেহারা হয়ে গেলাম। সব আপনজন আমার থেকে দূরে সরে যাচ্ছে। আলোর কাছে কত করে চাইলাম দাদিকে সুস্থ করে দিতে, আলো দিলেন না, বরং তাকে নিজের কাছে নিয়ে গেলেন। কুহুর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহনাফ নিজের রুমালটা পকেট থেকে বের করে তার দিকে বাড়িয়ে দিল। কুহু নিল না, হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলো। আহনাফ কিছু বলতে যাবে, তখন তার এমন একটা কথা মাথায় এলো যে সে নিজেই রুমালটা দূরে ছুঁড়ে মারল। কুহু ভাবল রাগে ছুঁড়ে মেরেছে, তার কি এতে? এদিকে আহনাফ ভাবছে অন্য কথা। এই রুমালটা ওয়াশরুমে পড়ে গিয়েছিল। সে তো টিস্যু দিয়ে তা কোনো মতে পকেটে রেখেছিল, ভেবেছিল বেরিয়ে ফেলে দিবে, ভুলে গেছে। যাক, ভালো হয়েছে রুমালটা নেয়নি, আচ্ছা বাচ্চা বেঁচে গেছে। সে মেকি হেসে বলল। তারপর কুহু যেন গভীরভাবে ভাবছে কিছু। এরপরে ঘটনা সে কি বলবে আহনাফকে? সে বলে উঠল। কেমন খাটাস লোক আপনি! এতক্ষণ ধরে এত কিছু বললাম, গলা শুকিয়ে যায়নি বুঝি? কিছু ঠান্ডা অফার করলেও তো পারেন। আহনাফ এক ভুরু উঁচু করে বলল। ঠান্ডা অফার? কুহু বলে উঠল। আপনার মাইন্ডটা আমার গায়ের রঙের মতো কালো। কুহু ফিক করে হেসে ফেল কথাটা বলে। তবে আহনাফের ভালো লাগছে না কথাটা। সে ধমকে বলল, চাপকে পিঠের ছাল তুলে ফেলবো, বেয়াদব। কুহু কপাল কুঁচকে তাকালো তার দিকে। আহনাফ উঠে যেতে নিলে কুহু বলল, থাক, পরে আনবেন, আগে বলিনি সবটা। আহনাফ বসলো। কুহু আকাশের দিকে তাকালো আবার। মামা খবর পেয়ে আমাকে নিতে এলেন। আমাদের ওই বাড়িটা ছেড়ে চলে আসলাম মামার সাথে। বাড়ির সাথে ফিরে এলাম সেই অতীত। আমি তখন ধরেই গিয়েছিলাম যে সে আমাকে ঠকিয়েছে। প্রথম কিছুদিন ভয় থাকতাম, কারণ আমি তাকে আমার ছবি দিয়েছিলাম, তাকেও দেখিয়েছিলাম। যদি আমার ছবিগুলো এডিট করে উল্টাপাল্টা কিছু করে, সেই ভয়েই থাকতাম, কারণ তখন প্রায় এমন কিছু খবর শোনা গিয়েছিল। কিন্তু না, এমন কিছু হলো না। সব কিছু ঠিকই ছিল। আমিও নতুন স্কুল, নতুন বন্ধু বান্ধব পেয়ে তাকে ভোলার চেষ্টা করছিলাম। হঠাৎ একদিন স্কুল ছুটির পর আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমার ভ্রম। পরে যখন সে এগিয়ে এলো, আমি ফ্রিজড হয়ে গিয়েছিলাম। আমাদের ফার্স্ট মিট যে এভাবে হবে ধারণাও করিনি। আমি তো ভেবেছিলাম সে আমার সাথে ফাজলামো করেছে, আমাকে ঠকিয়েছে সে। আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তাকে দেখে। সে তখন কত কিছু বলেছে, আমাকে সামলালো, মানালো, আমাকে সারপ্রাইজ দিতে নাকি চোখ বন্ধ করেছিল। কুহু তাচ্ছিল্য করে হাসলো। সে আমাদের বাড়ির অ্যাড্রেস জানতো, সেখান থেকে আমার এই ঠিকানা জানতে পারি। যাই হোক, পরে তার সাথে প্রায় দেখা হতো আমার। একদিন সে আমাকে বলল ঘুরতে নিয়ে যাবে। স্কুলে নাকি তার সাথে ঘুরতে যেতে বলল। আমি প্রথমে মানা করে দিই। সে জোর করে না আমাকে। এই জিনিসটা অনেক ভালো লাগতো আমার। মানে তার মাঝে এমন কিছু আপনি পাবেনই না যে তাকে খারাপ বলেই মনে হবে। তবে কে জানতো বলুন যে ওটা একটা ফাঁদ ছিল? ভালো মানুষের পিছনে এত বড় একটা হায়না লুকিয়ে আছে। কুর চোখে পানিতে টলমলো করছে। আহনাফ তাকিয়ে সেদিকে। আমি নিজে থেকে রাজি হয়েছিলাম যেতে, কারণ তাকে আমি বিশ্বাস করতাম। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ও আমাকে নিয়ে গিয়ে আমাকে
কুহু কথা বলতে পারছে না যেন। ও কেমন যেন করতে লাগলো। আহনাপর হাতের পর হাত রাখতে ও ছিটকে হাত সরিয়ে নেয়। হাতটা কেমন করে ডলতে থাকে। টাচ করবে না। ও ও আমাকে ছুঁয়েছিল। বড্ড বাজে ছিল সেই স্পর্শ। আমি আমি পালিয়েছিলাম। বিশ্বাস করুন, ও আমাকে কিছু করতে পারেনি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পালাতে, আর পালিয়েও ছিলাম। হঠাৎ তখন একটা গাড়ি সামনে এসে যায়। এরপর কুহু ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাব বলতে লাগলো, রিল্যাক্স তিলোত্তমা, ও তো কিছু করেনি, তাহলে এমন করছে কেন? কুহু ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল। বাট আই ওয়াজ রেপড। কুহু চোখ বুজে বলল কথাটা। আহনাব কিছু বলল না। কুহুর সময় লাগলো নিজেকে সামলাতে। আবার 1 সপ্তাহ পর জ্ঞান আসে। আমি হসপিটালেই নিজেকে দেখি, পাশে আয়ন ভাইয়া বসে। ওনার চোখে মুখে ছিল বিষণ্ণতার ভার। আয়ন ভাইয়া আমার জ্ঞান ফিরেছে দেখে যতটা না খুশি হয়, তার চেয়ে বিষণ্ণতা দেখা যায়। সে প্রথমে আমাকে কিচ্ছু বলেনি। যখন মামি এসে আমাকে এলো পাথারি মারতে লাগলো আর হাই হুতাশ করে বলতে লাগলেন, তখন আমার যা বোঝার আমি বুঝে গিয়েছিলাম। আহনাব চোখ বুজে ফেল। কুহু বলল, হসপিটালের রিপোর্টে এসেছিল যে আমাকে ধর্ষণ করা হয়েছে, আর আমি কোনোদিন মা হতে পারবো না। জামার একটা অংশ শক্ত করে চেপে ধরল কুহু। এসব কথা বলতেও তার ঘৃণা লাগে। নিজের ওপর ঘৃণা হয় তার। আহনাপও আজকের পর থেকে তাকে ঘৃণা করবে সে জানে। আর পেছনে ঘুরবে না, আর তিলোত্তমা করবে না। ভালোই তো হবে। সে তো এটাই চেয়েছিল, রোদেলা তার ভালোবাসাকে পাক। বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে পারবে না সে। হঠাৎ নিজের হাতে ঠান্ডার কিছু স্পর্শ পেতে চমকালো সে। আহনাব একটা কোল্ড ড্রিঙ্কস তার হাতে ধরে রেখেছে। কুহু হাত সরিয়ে নিল। আহনাব তার অপর হাতটাতে চুমু দিয়ে বলল, বড্ড গরম পড়েছে আজ, বৃষ্টি আসলে মন্দ হয় না। তোমার বৃষ্টি কেমন লাগে তিলোত্তমা? কুহু ভরকালো হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এটা কোথায় নিয়ে এলেন? রাহুল গাড়ি থেকে নেমে অপর পাশে দরজা খুলল। রোদেলা আশেপাশে দেখতে লাগলো। রাহুল বলল, জায়গাটা সুন্দর না? কি সুন্দর বাচ্চাটা খেলছে, মানুষজন কম। রাহুল বাঁকা হাসছে। রোদেলা দেখতে লাগলো চারদিক। হঠাৎ তার নজর সদূরে বসা আহনাব আর কুহুর দিকে গিয়ে আটকালো। প্রথমে ভাবলো ভুল দেখছে সে। পরক্ষণে রাহুল কেমন অবাক হওয়ার ভান করে বলে উঠল, আরে আহনাব না? মেয়েটা কে পাশে বসে? ওর গার্লফ্রেন্ড? তোমার ফ্রেন্ড না ওটা? রোদেলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কুহুর হাতে লাল গোলাপের দিকে নজর গেল তার। আহনাব কেমন হেসে হেসে কথা বলছে তার দিকে। কুহু অবশ্য আহনাবের দিকে তাকিয়ে রয়েছে, কথা বলছে কম। রোদেলার পুরো পৃথিবীটা দুলে উঠল যেন। একটা শুকনো ঢোক গিল সে। রাহুল বলে উঠল, প্রেম করছে ওরা দুজন। ওয়াও, মানিয়েছে কিন্তু, তাই না বলো? ওই দিন ভার্সিটিতে তাহলে আমি ঠিকই দেখেছিলাম। রোদেলা রাহুলের দিকে তাকালো। কাপা কাপা স্বরে বলল, কি দেখছেন? আর বলো না, আমি তো তোমাকে খুঁজছিলাম। তো হঠাৎ একটা ক্লাস থেকে কেমন ফিস কথা শুনতে পেলাম। দরজাটা হালকা খুলে দেখলাম যে ওরা বুঝোই তো। আমি ভেবেছিলাম আমি ভুল দেখেছি। এই ব্যাপারে তেমন একটা পাত্তা দিইনি। এখন তো দেখছি ঠিকই দেখেছিলাম। রোদেলার পা অবশ্যই আসছে যেন। মনটা বারবার বলছে আহনাব ভাই এমন না। আর কুহু তো জানে সে আহনাব ভাইকে কতটা ভালোবাসে। তাহলে সে কেন না? এটা সত্যি নয়। আর আহনাব ভাই তো সেদিন নিজের মুখে তাকে মনের কথা বলেছিল। রোদেলা বুঝতে পারছে না কিছু। মাথাটা ঘুরছে তার। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই যার যার মতো ছাউনির নিচে দৌড়াতে লাগলো। রাহুল রোদেলার হাত ধরে গাড়িতে বসাতে নিলেই রোদেলা হঠাৎ একটা নাম শুনে থেমে যায়। তিলোত্তমা রান। তাড়াতাড়ি। রোদেলার মুখে হাসি ফুটলো। এই তো তার আহনাব ভাই তাকে ডেকেছে। হাসি মাখা বদনখানা পেছনে ঘুরতেই হাসি মুছে গেল। আহনাব আর কুহু দৌড়াচ্ছে পুরো মাঠ জুড়ে। আহনাব কুহুকে বলছিল তার মানে রোদেলার পায়ের তলার মাটি সরে যায়। এত বছর ধরে যাকে ভালোবেসে আসলো সে আজ অন্য একজনকে ভালোবাসে। তার মানে সেদিন আহনাব কুহু মনে করে তার সাথে কথা বলেছিল। তিলোত্তমা তাকে নয় বরং কুহুকে বলেছিল। আর কুহু কি করে পারল তার আহনাব ভাইকে তার থেকে
কেড়ে নিতে। ও তো সব জানতো। রোদেলা ভেতরটা আজ ভেঙে চুরে গেল। হৃদয়টা চূর্ণ বিচ্ছিন্ন হলো আজ। নোনা জল গড়িয়ে পড়ছে তার কাজল কালো চোখ থেকে। চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন আমাকে ভালোবাসলেন না না ভাই? কেন ভালোবাসলেন না? আজ মেয়েটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। এত বড় একটা ধাক্কা সে নিতে পারছে না। ঢলে পড়ল রাহুলের বুকে। রাহুল ওকে ধরে ফেলো সাথে সাথে। বাঁকা হাসল সে। উদ্দেশ্য সফল তার। বৃষ্টিতে জুবুথুবু অবস্থা তাদের। আনাপ আর কুহুর দিকে তাকিয়ে কেমন যেন সুর টেনে বলল, দেখে ফেলেছি। আকাশ ঘুটঘুটে কালো হয়ে রয়েছে। সূর্যি মামা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়ে। এই বুঝি বৃষ্টি নামলো। রোদেলা সেদিকে একমনে তাকিয়ে বেলকুনিতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে একমনে আকাশের দিকে তাকিয়ে সে জীবনে হিসেব কষছে সে। ওই দিন এমন মেঘলা আবহাওয়া ছিল। ওই দিনের পর এক সপ্তাহ সে জ্বরে ভুগেছিল। একটাবার আহনাব ভাই তাকে দেখতে আসেনি। এমনিতেও অপছন্দ করে তাকে। কি কমতি ছিল তার মাঝে? তাকে ভালোবাসলে কি এমন খুব ক্ষতি হতো? আহনাব ভাই অন্য একজনকে ভালোবাসে। আহনাব ভাইয়ের হৃদয়ে কোথাও সে নেই। এই কথাটাই যথেষ্ট ছিল তাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে। এই কথাটা জানার আগে আলো তাকে নিজের কাছে কেন নিয়ে গেলেন না? কেন কোন পাপের শাস্তি দিল আলো তাকে? বেঁচে থেকে আহনাব ভাইকে অন্য একজনের পাশে সে কি করে দেখবে? আর কুহু, ও কি করে পারলো এমনটা করতে? আহনাব ভাইকে কেড়ে নিল ও। সে তো সবটা জানতো। ওর একটাবারও ওই রোদের কথা মনে পড়লো না? আহনাব ভাইকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে ও কি করে বাঁচবে? তখনই আকাশ ভেদ করে এক বিদ্যুতের ঝলক দেখা গেল। সাথে সাথে বিকট একটা শব্দ হলো। রোদেলা চমকে উঠল। মুষলধারে বৃষ্টি শুরু হলো বাহিরে। বৃষ্টির বিন্দুগুলো এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। রোদেলা হঠাৎ কি একটা ভেবে উঠে দাঁড়ালো। ছুট লাগালো ছাদের দিকে। ছাদের সিঁড়ির কাছে যেতে হলে রাহুলের রুম অতিক্রম করে যেতে হয়। রোদেলাকে ছুটতে দেখে রাহুলের কপাল কুঁচকে গেল। হাতে থাকা কফির মগটা রেখে ও পেছনে ছুটল। ওর মনের অবস্থা সম্পর্কে সে অবগত। মেয়েটা যদি ভুলভাল কিছু করে ফেলে। রাহুল ছাদে সে থমকাল। রোদেলা দুহাত দুদিকে ছাড়িয়ে মাথাটা আকাশের দিকে করে রেখেছে। পরনের জামাটা শরীরের সাথে লেপটে গেছে। ধনুকে নাই বাঁকানো কোমরটা বড্ড আকর্ষিত করলো রাহুলকে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটাগুলো রোদেলার ত্বক বেয়ে পড়ছে। মেয়েটা বোধহয় কাঁদছে। ঠোঁট কাঁপছে তার। রাহুলের মনে হচ্ছে যেন কোনো এক অপসরী দাঁড়িয়ে তার সামনে। শুকনো একটা ঢোক গিল সে। এক পা করে এগিয়ে গেল সামনে। রোদেলা চোখ বন্ধ করে রেখেছে। চোখের পানি আর বৃষ্টির পানি একত্রে মিশে যাচ্ছে। মনে মনে হাজার অভিযোগ করছে তার আহনাব ভাইয়ের বিরুদ্ধে। কুহ না হয়ে নির্বোধ, কিন্তু সে কি করে করলো এটা? আহনাব ভাই তো এতটা বোকা নন। রোদেলা তার প্রতি অনুভূতিটা সে একেবারে কি বুঝতে পারেনি, নাকি বুঝেও না বোঝার অভিনয় করেছে? রোদেলা হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে থমকালো। হ্যাঁচকা টানে তার বুকে গিয়ে পড়ল মেয়েটা। চোখ খুলল সাথে সাথেই। যুবকটাকে দেখার জন্য মাথাটা উঁচু করল সে। রাহুল সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। রোদেলা কপাল কুঁচকালো। রাহুলকে ওর দিকে ঝুঁকতে দেখে ও ভরকালো। বলে উঠল, কি করছেন কি ভাইয়া? রাহুলের ঠোঁট বেঁকে গেল। ও বলল, বাইয়া না ছাইয়া হবে শব্দটা। রোদেলা এমনিতেই দুঃখে ছিল। এখন রাহুলের এসব আচরণ আর ওর রাগ বাড়াচ্ছে। কি ক্ষতি হতো যদি আহনাব ভাই বলতো এভাবে কথাটা? রাহুল কি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে যেন। সে রোদেলার দিকে মাথাটা এগোতে থাকে। রোদেলা তা খেয়াল করতে ওর গালে চর বসিয়ে দিল। রাহুল ওর কোমর থেকে হাত ছাড়িয়ে নেয়। গালে হাত দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তার দিকেই। রোদেলা বলে উঠল, এজন্যই আহনাব ভাই আপনাকে দেখতে পারে না, চরিত্রহীন কোথাকার। রাহুলকে ধাক্কা মেরে চলে গেল সে। রাহুলের মেজাজ বিগড়ালো। দুই দিকে ঘাড় বাঁকালো সে। চরিত্রহীন যেহেতু বললে, সেহেতু একটা নমুনাও তোমাকে দেখাতে হবে। এই পুরো জবাব হাজার গুণে ফিরিয়ে দেব। ঈশ্বর, এই মেঘলা রাস্তায় জাগলা রুমে থাকে না তো মন, কখন যাবো ছাদে যাবো ওগো ভিজবো একটুক্ষণ। কুহু গান গাইছে আর প্লেট ধুচ্ছে। কাজ শেষ হলে সে ছাদে যেতে নাই। তখনই আয়ান বাধা হিসাবে দাঁড়ায়।
কোথায় যাওয়া হচ্ছে? আয়নের কঠোর স্বর শুনে মোটো ঘাবড়ালো না কুহু। সে বলে উঠল, চাঁদে যাচ্ছি, ওই যে দেখেন আমার রকেট। আয়ন ফিক করে হেসে ফেল, এরপর বলল, একদম বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা লেগে যাবে। চুপচাপ রুমে যা। কুহু মুখ ভেঙচি কেটে তার কথা অমান্য করে ছাদে যেতে লাগলো। আয়ান তা দেখে বলে উঠল, মাকে ডাকছি আমি তাহলে, বকা না খেলে বুঝবি না। কুহু চসূচক শব্দ করে নেমে এলো। বড্ড বিরক্ত সে। আয়ান বিশ্বজয়ের হাসি দিল। কুহু বলে উঠল, আপনি আমার সুখ সহ্য করতে পারেন না কেন বলুন তো? আপনার কোন বাঙ্গি খেতে আমি মই দিয়েছি? আয়নের হাসিটা উবে গেল। কুহু কথাটা মজা করে বলেছে সে জানে, কিন্তু কেন যেন তার মনে হচ্ছে সে সত্যি কুহুর শোক কেড়ে নিয়েছে। সে কি ভুল করলো তবে? নিজের স্বার্থের কথা ভেবে এত বড় একটা। ওই মিয়া, কুহুটাকে হুশ এলো তার। আয়ন হালকা হেসে বলল, তুই বাঙ্গির উপর খেপলি কেন রে? ফল তো আরও আছে। কুহু তেতে বলল, এই বাঙ্গিকে ফল বানালো কে? ওরে ফলের স্বীকৃতি কে দিল? আমি দুই চোখে দেখতে পারি না একে। 2 চোখ না 4 চোখ? কথাটা বলেই আয়ন হো হো করে হাসতে লাগলো। কুহু বলে উঠল, আপনি না বললে জানতামই না, খুব উপকার করলেন বলে। এখন আপনাকে এই উপলক্ষে ছাটার বাড়ি দিব নাকি জুতোর বাড়ি দিব বলুন তো, কোনটা নিবেন? আয়নের হাসি গায়েব হয়ে গেল। কুহু এবার ওকে ব্যঙ্গ করে ওর মতো হাসতে হাসতে চলে গেল। কুহু যেতেই আয়ন দীর্ঘশ্বাস চালো। খুব শীঘ্রই এই মেয়েকে নিজে করে নিবে সে। তা না হলে মনের মাঝে যে অপরাধ বোধটা জাগছে সেটা সে চাপা দিতে পারবে না। জানেন কি হয়েছে? কুহু হোয়াটসঅ্যাপে আহনাবকে সেন্ড করে দিল এটা লিখে। 2 মিনিট পরই রিপ্লাই এলো। মনে তো হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে। কুহু লিখল, আয়ন ভাইয়া আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। আনে নামটা দেখে আহনাবের রাগ উঠে গেল। সিগারেট মুখে দিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ল। অপর হাতে ফোন তার। বিছানায় হেলান দিয়ে রিপ্লাই করলো, ওর কানের নিচে দূরে দিতে পারলে না? বেয়াদব ছেলে একটা। আমার মতে ও হচ্ছে আসল খাটাস। সমস্ত ক্ষোভ প্রকাশ করলো সে। গালি দিল না, কারণ তার তিলোত্তমা নতুন নতুন তার প্রেমে পড়েছে। এখন উল্টাপাল্টা কাজছে মোটেও করবে না। কু তখনই রিপ্লাই করলো, আপনারা আসলে একই গোয়ালের হাম্বা। আহনাব হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেসেজটার দিকে। তাকে অপমান করলো কেন এই মেয়ে? আহনাব সেসব প্রসঙ্গে না গিয়ে বলল, কি করছে এখন? নাচতেছি। আপনি? আহনাব খুবই সৎ মানুষ কিনা তাই রিপ্লাই করলো। সিগারেট খাচ্ছে। কুহু কিছুক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে। সিগারেট খাচ্ছে, আবার এটা তাকে গর্ব করে বলছে। কুহু কি রিপ্লাই করবে বুঝতে পারলো না, তাই সে সুন্দর করে তাকে ব্লক করে দিল। এখন শান্তি লাগছে। নাচতে নাচতে বেলকুনিতে চলে গেল। এখান থেকে যতটুকু ভেজা যায় ভিজে গোসলে চলে যাবে সে। এদিকে আহনাব হতভম্ব, তাকে ব্লক মেরে দিল। কিন্তু কেন? আহনাব বুঝতে পারলো না ব্যাপারটা। কপালে তার ডজনখানিক ভাঁজ পড়েছে। আবারও রাগ লাগছে। কোনো কিছু না বলে সোজা ব্লক মানা যায় এসব? একদমই না। আহনাব সিগারেটটা জানালাতে বাহিরে ছুলে ফেলল। মনোযোগ দিয়ে আগের মেসেজগুলো পড়তে লাগলো। তার ভুলটা কোথায় হয়েছে সেটাই খুঁজছে সে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না সে রাফিকে কল লাগালো। ছেলেটা এসব ব্যাপারে অনেক বুঝে। স্যার, আপনার শত্রুর আরেকজন শত্রু আছে, সে আপনার সাথে হাত মিলাতে চাইছে। সাখত আলম কিছু কাগজপত্র দেখছিলেন। হারুন রহমানের কথা শুনে তার দিকে তাকালেন তিনি। আমি কাউকে বিশ্বাস করি না হারুন, জানোই তো। স্যার, উনি আপনার সাথে দেখা করতে চাইছে, বাইরে অপেক্ষা করছে। সাখত আলম সূচক শব্দ করলেন, আসতে বলো। হারুন রহমান পারমিশন পেয়ে ভদ্রলোককে ভেতরে আসতে বলেন। হারুন রহমান তাকলেন তার দিকে। লোকটার মুখে হাসি লেপ্টে রয়েছে। হারুন রহমান ইশারায় তাকে বসতে বলেন। লোকটা বসলো। হারুন রহমান প্রশ্ন করলেন, আপনাকে ঠিক চিনলাম না। লোকটা হেসে বলল, শত্রুর শত্রু বন্ধু হয় জানেন। সে তো বুঝলাম, কিন্তু আপনার সাথে তার কিসের শত্রুতা? লোকটার হাসি উধাও হলো। এবার ক্রোধে জল শক্ত হলো। এ লোক অনেক বড় ক্ষতি করেছে আমার, অনেক বড়। কি ক্ষতি? সেটা পরে বলা যাবে, আগে এটা বলুন, হাত কি মেলাবেন? সাখত আলম এক ভুরু উঁচু করে বললেন, আপনাকে বিশ্বাস কিভাবে করব? আমারই তো শত্রুর অভাব নেই। লোকটা হাসলো। হাসালেন স্যার, একাকার কত চেষ্টা করবেন? দল ভারী না হলে জিততে পারবেন না এই খেলায়। আমি ওর ক্ষতি চাই, ওর জন্য আমার 30 কোটি টাকা লস হচ্ছে।
ওকে ধ্বংস না করলে আমার শান্তি হবে না। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। হাত মিলালে আপনারও লাভ, আমারও লাভ। শাকত আলম ভাবলেন কিছুক্ষণ, এরপর হঠাৎ কি মনে করে হেসে ফেলেন। লোকটা বুঝলো এই হাসির অর্থ। হাত মেলালেন দুজন। হারুন রহমান শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন। পাশ থেকে লোকটা বলে উঠল, এখন আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তাহলেই ওকে হারানো সম্ভব। শাকত আলম কুরুর হেসে বলেন, ওর গার্লফ্রেন্ড হচ্ছে না? দুজনের মুখে অদ্ভুত এক হাসি। তাহলে ওকেই টার্গেট করতে হবে আমাদের। মেয়েটাকে তা এখনো জানি না, শুধু শুনেছি যে ওর পছন্দ আছে একজন, খবর লাগাতে হবে। ওকে, তাহলে এই কথাই রইল। লোকটা উঠে দাঁড়ালো। শাকত আলম দাঁড়ালো। তিনি বলেন, আপনার নামটাই তো জানা হলো না। লোকটা হাসলেন, হেসে বলেন। চলে গেলেন তিনি। শাকত আলম কপাল কুঁচকালেন, চেয়ারে বসে পড়লেন। হারুন রহমানের উদ্দেশ্যে বলেন, এ সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করো, শুরু থেকে শেষ সবটা। হারুন রহমান মাথা নাড়ালেন। শাকত আলম গভীরভাবে ভাবতে লাগলেন কিছু একটা। রাত হয়ে এসেছে, তবুও বৃষ্টির তাণ্ডব থামেনি, বরং বেড়ে গিয়েছে আরও। কুহুর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছিল। বিছানায় মাথাটা এলিয়ে দিল সে। হঠাৎ করে তার কোনো কিছু ভাল লাগছে না। তার ভেতরে সত্তাটা হঠাৎ বলে উঠল, আহনাবকে ব্লক করার পর থেকেই এমন লাগছে তোর। আনব্লক কর, দেখবি ভাল লাগবে। কুহু ফোনটা হাতে নিল একবার, পরক্ষণে নিজের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আবার বোকামি করতে যাচ্ছিস কুহু? ছি, একজনকে ভালোবেসে তোর শিক্ষা হয়নি যে আজ আবার? না না। কুহু নিজেকে শাসাতে লাগলো। নিজের সাথেই নিজেই কথা বলছে সে। এই কথা ওই কথা বলে নিজেকে বোঝাচ্ছে। হঠাৎ তখন দরজায় ঠকঠক শব্দ করলো কেউ। কুহু কপালে কুচকালো। কেউ যেন মনে হলো শব্দটি বেলকনি থেকে এসেছে। কুহু দাঁড়িয়ে পড়ল। শব্দটা আবার হলো। কুহু তার রুমে থাকা মোটা লাঠিটা উঠিয়ে নিল। এরপর আস্তে আস্তে দরজার দিকে এগোলো। আলোর নাম নিয়ে দরজাটা খুলে লাঠিটা উঁচু করে চেঁচাতে নিবে, তখন তার হাত ধরে ফেলল যুবকটা। কুহু নিজেও হাঁ হয়ে গেছে। আহনাবকে এখানে আশা করেনি সে। এলো কেমন করে? তার ভাবনার মাঝেই আহনাব বলল, তোমার মতো ডাকাতের সাথে প্রেম কে করেছিল? জানতে ইচ্ছে করছে খুব। কুহু ঝাটকা মেরে লাঠিটা সরিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল, আপনি এখানে কি করে এলেন? আহনাব দাঁত পিষে বলল, আসতে বলো, সবাইকে জানাবে নাকি এখন? কুহু চুপসে গেল। আহনাব ভিজে জুবুথুবু অবস্থা। ভেতর এলো সে। চারিদিকে নজর বোলালো একবার। কুহু চাপা স্বরে বলে উঠল, এই ভিতরে কই যান? বের হন, বের হন বলছি। আহনাব তার কথা তো শুনল না, উল্টো বিছানায় গিয়ে বসলো। কুহু বলে উঠল, এই বিছানা ভিজে যাবে তো। আহনাব উঠল না, বরং দুপায়ে জুতা খুলে পা উঠিয়ে আরাম করে বসলো আরও। কুহুকে বলে উঠল, এই কি করছেন আপনি? কেন এসেছেন এখানে? আর কি করে এলেন? আহনাব বলল, তোমার এক্সের নাম কি গো বউ? কুহু স্যাত করে উঠল, খেকিয়ে বলল, বউ? কে বউ? কার বউ? এই বের হন তো আপনি। আহনাব বলল, নাম বলো আগে। শর্টটা এবার একটু কঠোর হলো তার। কুহু চাইছে না নামটা বলতে। ভাই বিভেদ সৃষ্টি করতে চায় না সে বলল, আপনি কি করবেন জানে? আপনি বের হবেন না অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব? আহনাব এগিয়ে এলো তার দিকে। কুহু নড়ল না তার জায়গায় থেকে, বরং মোটা লাঠিটা কাঁধে ওঠালো নিজের। আহনাব হাসলো তা দেখে। সে ওর সামনে এসে দাঁড়ালো, একদম কাছাকাছি এসে থামলো। কুহু ভয় পেল না মোটো। নিজের বাড়িতে আবার কিসের ভয়? আহনাব ওর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আহনাব শাহরিয়ারের সাথে পারবে তুমি? তোমার হাতের এই লাঠি আমার বডি দেখলে ভেঙে যাবে। কুহু নিজের মাথা সরিয়ে নিয়ে বলল, আপনার ঘৃণা হচ্ছে না আমার উপর? এত কিছু বললাম তাও আপনি? রেনান শাহরিয়ার রাহুল। কুহু থেমে গেল। আহনাবের মুখে পরিচিত সেই নামটা শুনে ভেতরটা কেমন যেন করে উঠল তার। চমকে তাকালো আহনাবের দিকে। আহনাব কুহুর চুলের নিচের অংশ নিয়ে নাড়াচাড়া করছে। কুহু বলল, আপনি কি করে? আহনাব তাকালো তার দিকে, ঠোঁট বেঁকে গেল তার। আহনাব শাহরিয়ারের বাম হাতের খেলা এসব। তুমি যে আহনাব শাহরিয়ারকে চেনো, তার বাইরেও এর একটা পরিচয় আছে যা তোমার অজানা, বুঝলে? আহনাবর দিকে খানিকটা ঝুঁকে বলল কথাটা। কুহু মাথাটা পেছনে সরিয়ে নিল। আহনাবকে আরও ঝুঁকতে দেখে এসে ধাক্কা মারল আহনাবকে। দুপা পেছালো। হঠাৎ করে কিছু পড়ার শব্দ হলো যেন। কুহু তাকালো নিচে।
চক্ষু চরক তার। আহনাফের গুজে রাখা রিভলভারটা পড়ে গেছে। আহনাফ সূচক শব্দগুলো বাঁকাও হাসল। ভয় পেয়েছে তার তিলোত্তমা, কিন্তু কুহু রিভলভারটার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আপনি এখনো চোর পুলিশ খেলেন? আরে বেটা, আপনি দেখি এখনো বাচ্চাই রয়ে গেছেন। কথাটা বলেই কুহু রিভলভারটা তুলল। বড্ড ভারী। কুহু বলল, এই দিলাম মেরে। কুহু আহনাফের দিকে তাক করে কথাটা বলল। আহনাফ হেসে বলল, রিয়েল এটা? কুহু বিশ্বাস করল না। তাই? হ্যাঁ। আসেন আপনাকে মেরে দিই তাহলে। আমি মজা করছি না তিলোত্তমা, এটা সত্যিকারের বন্দুক। আচ্ছা, হ্যাঁ। ঠিক কেউ? কুহু বিশ্বাস করল না। কুহু কথাটা বলে মজার ছলে ট্রিগার চালালো। হঠাৎই একটা শব্দ হলো। তখন কুহু চমকে রিভলভারটা ফেরে দিল। আহনাফকে ঢলে পড়তে থেকে পিলে চমকে উঠল তার। হাত পা কাঁপতে লাগলো রীতিমতো। এটা সত্যিকারের বন্দুকই ছিল। কুহু বাঙ্গি বলে চেঁচিয়ে আহনাফের কাছে এগিয়ে গেল। আহনাফের চোখ বন্ধ দেখে আত্মা কেঁপে উঠল। সে খুন করে ফেলল। কুহু ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আহনাফের পাশে। রাত গভীর হয়েছে। আশেপাশে চেঁচামেচি থেমে এখন শুনশান নীরবতা। ফ্যানের বউ বউ শব্দ আর মাঝে মাঝে দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কুহু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে এক মনে বাহিরে তাকিয়ে সে। চঞ্চল কুহু হঠাৎ কেমন যেন আজ গম্ভীর হয়ে গেছে। আমার সাথে চলো সানায়া, এখানে থাকাটা সেফ না তোমার জন্য। কুহু, কুহু শেখ। সাখাওয়াত আলম হাসলেন, এরপর বলেন, সেটা তো বাকি সবার কাছে, আমার কাছে তুমি। কুহু তাকে মাঝপথে আটকে বলল, আপনি মাঝরাতে এখানে কেন এসেছেন? আপনি কি সবাইকে জানাতে চাইছেন কথাটা? আমার শর্তের কথা কি ভুলে গিয়েছেন? কুহু ঘরে ঢুকে বলল কথাটা। সাখাওয়াত আলম বললেন, আমার মেয়ের উপর হামলা হয়েছে আর আমি চুপ করে বসে থাকবো সকালের অপেক্ষায়। কুহু কপাল কুঁচকাল। আমার উপর নজর রাখতে মানা করেছিলাম আপনাকে। শাট আপ সানায়া, বিপদ আমাদের চারপাশে ঘুরছে, তুমি আমার মেয়ে এটা জানলে? আমি নই আপনার মেয়ে। কুহু চেঁচিয়ে বলল কথাটা। সাখাওয়াত আলম আহত চোখে তাকালেন মেয়ের দিকে। কুহুর ওপর তিনি সর্বদা নজর রাখার জন্য লোক লাগিয়ে রেখেছিলেন। সেই তাকে জানিয়েছে যে কুহুদের বাইরে থেকে গুলির শব্দ এসেছে। সাখাওয়াত আলম কিছুক্ষণ থম মেরে বসেছিলেন কথাটা শোনার পর। কিভাবে যে এখানে এসেছেন সেটা সেই জানে শুধু। আমার উপর কোনো হামলা হয়নি, আমি বেলুন ফাটিয়েছিলাম, সেটারই শব্দ হয়েছিল। সাখাওয়াত আলম ভাবনা থেকে বেরিয়ে এলেন। অজ্ঞান হলে কি করে? এই কদিন কম ধকল তো যায়নি, তাই হয়তো। তবে আপনার এখানে আসা মোটেও উচিত হয়নি। দরজায় তখন করানার শব্দ হলো। কথার মাঝে ভাটা পড়ল তাদের। কুহু চোখ শব্দ করল, ভাই তখন গুলির শব্দ এলো না, মানে আপনি কি আবার ভাবিকে? আহনাফ বলে উঠল, আরে ভাই, আমাকে গুলি মারছিল তোর ভাবি। ভাগ্যিস নিশানা খারাপ, তা না হলে পটল আলু ঝেঙ্গা সবই আজকে তুলতাম। সাথে ভাবির প্রিয় বাঙ্গি। কথাটা বলেই রাফি দাঁত কেলালো। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোদা জানে জ্ঞান ফিরেছে নাকি, আমি তো শুধু একটা নাটক করছিলাম। আর বাকিটা ইতিহাস। রাফির হাসি শুনে আহনাফ সরু চোখে তাকালো তার দিকে। রাফি চুপ হয়ে গেল। আহনাফ বলে উঠল, একটা গল্প। আপনি ভাবিকে ফেলে রেখে চলে আসলেন কেন? গুলির শব্দে সব দৌড়ে আসছিল, ওখানে থাকলে দেখা যেত উল্টোপাল্টা কথা বলতো। রাফি বিজ্ঞের মতো মাথা নাড়ালো। আহনাফ বিছানায় আরাম করে বসে বলল, কি একটা কপাল, দুনিয়ায় এত ছেলে থাকতে রাহুলের সাথেও। দীর্ঘশ্বাস ছাড়লো আহনাফ। রাফি বলল, মাইয়া মানুষ কেন জানি খারাপের ওপর বেশি আকৃষ্ট হয়, ভালো কিছু এদের হজম হয় না। আহনাফ বলল, আমি কি ভালো মানুষ নাকি? আপনাকে কি কম মেয়ে পছন্দ করে নাকি? আহনাফের প্রশ্নের সাথে সাথে রাফি জবাব দেয়। আহনাফের মুখটা ছোট্ট হয়ে গেল। বড্ড আহত স্বরে বলল, যাকে আমি চাইলাম সে তো আমার চাইল না। তাহলে কাকে চাইলো? রাফি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। আহনাফ বিছানায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল। ওর চোখে আমি আজও আমার জন্য ভালোবাসা দেখিনি। রাহুলের সাথে যখন ওই দিন ভার্সিটিতে দেখা হয়েছিল তখন দেখেছিলাম আমি ওর ওই সিক্ত চোখ, কাজল কালো আঁখি জোরে পানি দেখেছিলাম আমি। মানে এত কিছুর পরেও ওর রাহুলের জন্য ফিলিংস কমেনি। রাফি আহনাফের পাশে বসে হেসে বলল, প্রথম প্রেম চাইলেও মানুষ ভুলতে পারে না, কেউ পারে না। কেউ যদি বলে সে ভুলে গেছে তাহলে বুঝে নেবেন বিপরীত পক্ষের দেওয়া আঘাত ছিল অত্যন্ত জঘন্য রকমের, যা তাকে এটা বলতে বাধ্য করিয়েছে।
তবে সে যে সত্যিই ভুলে গেছে এমন না। আহনাফ অদ্ভুত নয়নে তাকিয়ে ওর দিকে। রাফিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো জগতে চলে গেছে। আহনাফ বলে উঠল, প্রথম প্রেমের খাতায় আগুন, এসব প্রথম প্রথম বলতে কিছু হয় না, শেষ পর্যন্ত যে থাকে সে আসল, বুঝছিস? আরে আহনাফ শাহরিয়ারে আছে কুহুর শেখের জন্য, অন্য আর কেউ না। রাফি এক ভুরু উঁচু করে বলল, যদি অন্য কেউ থাকে তাহলে কি করবেন? আহনাফ কেমন করে হাসলো, এরপর বলল, থাকবে না। এই আহনাফ শাহরিয়ার বেঁচে থাকতে তো হবে না, আর যদি কোনোদিন এমন হয়ও তাহলে ওকে মেরে নিজে মরব, তা অন্য কারো হতে দেব না। রাফি বলে উঠল, ভাবি বুঝলো না যে আপনার মতো ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। ওই রাহুল হুল ফুটিয়ে দেওয়ার পরেও ভাবির তরেই ভাল লাগে। হতাশ, খুবই হতাশ। আহনাফ বলল, এই শালা এবার দেশে আসলো কেন বুঝতেছি না, এমনি এমনি তো আর আসেনি। শালা দেশে আসলেই কাউকে না কাউকে হুল ফুটিয়ে চলে যায়, বাস না দিলে যেন পেটের ভাত হজম হয় না। নজর রাখ। রাফি মাথা নাড়ল। আজকের বাসায় যাস না, এখানে থাক। আহনাফের এই কথার অপেক্ষাতেই যেন সে ছিল। আহনাফের বলতে দেরি, তাকে ঠেলে রাফি শুয়ে পড়তে দেরি হয়নি। আহনাফ হাসল। কতদিন দুই ভাইয়ের একসাথে থাকা হয়নি। ছেলেটা বড্ড বাচ্চামো করে এখনও। তাই তো আহনাফ আর এসব ভাবনায় গেল না, সেও শুয়ে পড়ল। গরিবের বাড়ি স্যার, এইটুকু আপ্যায়নই করতে পারলাম। আয়ন হালকা হেসে কথাগুলো বলল। আনোয়ারা বেগম এসে ট্রেটা শব্দ করে টেবিলে রাখলেন। সাক্ষত আলম ট্রের দিকে তাকালেন। চার আস্ত এক আখ রাখা। আয়ন হতাশ চোখে মায়ের দিকে তাকালো তা দেখে। আনোয়ারা বেগম তা দেখে দেখলেন না। তিনি দাঁতে দাঁত পিষে আস্তে করে বলেন, আসছে মাঝরাতে, দরজা যে খুলেছি এটাই তো কত, আবার নাস্তাও আশা করে, আখটা যে মাথায় মারিনি এর জন্য পা ধরে সালাম করা উচিত। এসবের কি দরকার ছিল? আমি আসলে এদিক দিয়েই একটা কাজ ছেড়ে যাচ্ছিলাম। হারুন বলল এখানে আপনাদের বাড়ি, ভাবলাম দেখা করে যাই আর কি। মানে আখটাকে কি চাতে চুবিয়ে খাবো? মানে আপনাদের এখানে নিয়ম এটা, বললে খেতে সুবিধা হতো আর কি। কুহু বহু কষ্টে নিজের হাসি আটকাল। সাক্ষত আলম খানিকটা রাগীস্বরে বলেন, হারুন। হারুন রহমান মুখটা পাংশুটে করে ফেলেন। একজন এমপি বাসে এসেছে আর সম্মান কি দিচ্ছে দেখো। আজ তো এক আখ আর চা দিয়েছে। আনোয়ারা বেগম বেশ বুঝলেন তাকে খোঁচা মারতে কথাটা বলা হয়েছে। উনি একটু হেসে বলেন, চাপাতি আছে আনবো? না মানে আখটাকে কাটতে আপনাকে নয়। হারুন রহমান বড় বড় চোখ করে তাকলেন আনোয়ারা বেগমের দিকে। শালা কি দজ্জাল মহিলা। আয়ন বলে উঠল, আহা মা থামো তুমি। স্যার আপনারা কিছু মনে করবেন না। আরে না না, তা আপনারা আছেন কেমন? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আনোয়ারা বেগম বলেন, ভীষণ ভালো আছি আমরা। এই যে মাঝরাতে অতিথি এসেছে, কি যে খুশি লাগছে না আমার। মানে ওই যে কি যেন একটা গান আছে না, আরে চিকন চ্যামলা কি না কি যেন, ওই গানটাতে নাচতে মন চাইছে। আমাদেরও এই মাঝরাতে এখানে এসে আপনার মতো একজন দয়ার জাল মহিলার থেকে আপন পেয়ে নিজেদের এতটা ধন্য মনে হচ্ছে যে কি আর বলবো। আমার তো ওই গানটা তুতু 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 তারা গানটাতে নাচতে মন চাচ্ছে। হাসেন আপা, একসাথে নাচি। হারুন রহমান একটু নাচের ভঙ্গিমা করলেন। সাক্ষত আলম একটু চোখ রাঙাতেই থেমে গেলেন। কুহু আরও জোরে জোরে হাসতে লাগলো। দয়াল জাল আবার কি? আয়নের প্রশ্ন শুনে হারুন আলম বলেন, ডিজের দয়াল। কুহু আর হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হেসে ফেল। দাজ্জালকে দয়ার জাল বলছে, এটা সে ভালোই বুঝিয়েছে। কিন্তু ডিজে দয়াল? হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। সাক্ষত আলম সেদিকে তাকিয়ে রইলেন। এই প্রথম মেয়েকে এভাবে হাসতে দেখলেন ভদ্রলোক। এমনি হাসলেও তার সামনে কখনো হাসে না এই মেয়ে। মায়ের মতো হয়েছে একদম। হাসলেন সাক্ষত আলম। আইন কুহুর দিকে তাকিয়ে হাসছে। এই মেয়েটা হাসলে তার মুখেও হাসি চলে আসে আপনা আপনি। আয়ন মনে মনে আওড়ালো, সুহাসিনী, আমার সুহাসিনী। হাসলো আয়ান। এদিকে আনোয়ারা বেগম তীক্ষ্ণ চোখে তাকালেন হারুন রহমানের দিকে। ওনাকে কিছু বলতে না পেরে কুহুকে হাসতে দেখে বলেন, ওই তুই হাসছিস কেন? ঈদ লেগে গেছে কালকে। হাসুক না, সমস্যা তো নেই। এই হাসি লক্ষ টাকা দিয়েও বোধ হয় কেনা যাবে না। হাসছে হাসুক।
আনোয়ারা বেগম কেমন করে যেন তাকালেন ওনার দিকে। কুহু হাসি বন্ধ করে ফেলেছে ততক্ষণে। নিজেকে একটু সিরিয়াস করলো। সাখাওয়াত আলম বুঝলেন যে মেয়ে তার গোমরামুখ নয়, বরং তাকে দেখলে অভিনয় করে। মনে মনে হাসলেন ভদ্রলোক। মায়ের ফটোকপি হয়েছে একদম। সাখাওয়াত আলম আর সেসব ভাবনে না গিয়ে নিজেকে আবেগী করলেন। সাখাওয়াত আলম আর সেসব ভাবনায় গিয়ে নিজেকে আবেগী করলেন না। কিছু বলতে নিবে তখন তার চোখ গিয়ে আটকালো ঘুর বিছানার পাশের দেওয়ালে। দেওয়ালটা ছিদ্র হয়ে গেছে। সাখাওয়াত আলম 100% নিশ্চিত এটা গুলির কারণে হয়েছে। তার মানে সত্যি গুলি করা হয়েছিল। মেয়েটা মিথ্যা বলল কেন তাহলে? কিছু কি লুকাতে চাইছে ও? না, এবার থেকে দিনের বেলাতেও মেয়ের উপর তার নজর রাখতে হবে, শুধু রাতের পাহারা দিয়ে চলবে না। সাখাওয়াত আলম আর কিছু বললেন না, উঠে দাঁড়ালেন ভদ্রলোক। এরপর বললেন, আপনারা একটু সাবধানে থাকবেন, মানে বিপদের কথা তো বলা যায় না আর কি, তাই আমাকে এক গ্লাস পানি দেবেন একটু? আনোয়ারা বেগম বিপি করতে করতে চলে গেলেন। হারুন রহমান ভেঙ্গালেন ভদ্র মহিলাকে। ভাগ্যিস দেখেননি তিনি। সাখাওয়াত আলম আয়নের উদ্দেশ্যে বলেন, আমার ড্রাইভার বাইরে আছে, নাকি একটু দেখবে? জি অবশ্যই। আয়ন চলে গেল সাথে সাথে। সাখাওয়াত আলম কুহুর দিকে তাকিয়ে বলেন, বাসায় চলো আমার সাথে, রাজনীতি ছেড়ে দেব, সময় দাও। 5 বছর ধরে সেম কথা বলছেন। আপনার যদি এতটাই ইচ্ছে থাকতো মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার, তাহলে অনেক আগেই পদত্যাগ করে ফেলতেন। হারুন রহমান বলেন, ছোট মুখে একটা বড় কথা বললাম ছোট মা। স্যার রাজনীতি। স্যারের হয়ে তেল মারবেন না আমাকে, আমি আগেও বলেছি। রাত হয়েছে অনেক। আনোয়ারা বেগম পানি গ্লাস নিয়ে হাজির হলেন। তখন হারুন রহমান বললেন, এত তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে চলে এলেন? আপনার ওই চিকুন চেমলা গানে একটু নিচে আসতেন। আনোয়ারা বেগম খেকিয়ে কিছু বলতে নিলে সাখাওয়াত আলম থামিয়ে দিলেন। হারুন রহমান কিছু বলবেন না আর। স্যারের জন্য এই মহিলা বেঁচে গেল আজ। সাখাওয়াত আলম উঠে দাঁড়ালেন। আজ আসি তাহলে। সকালে নাস্তাটা করেই যাইতেন। চায়ের মধ্যে আখ চুবিয়ে খাওয়ার অভ্যাস নেই। পরে কোনো দিন। কি বলেন স্যার? হারুন রহমান আবার চুপসে গেল। আপনারা সাবধানে থাকবেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, ভালো থেকো। আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। কুহু কিছু বলো না। আনোয়ারা বেগম বলেন, সে কি, বাড়ির দরজা খুলে রাখবেন কিসের জন্য? চায়ের সাথে আখ চুবিয়ে খেতে দাওয়াত রইল, আপনিও যাবেন। আহা হারুন, থামো তুমি, চলো, রাত শেষ হয়ে যাচ্ছে। কথাটা বলেই বেরিয়ে গেলেন সাখাওয়াত আলম। হারুন রহমান গেলেন, তবে যাওয়ার আগে আগটা নিয়ে গেলেন সাথে করে। আনোয়ারা বেগম তেতে কিছু বলতে গিয়েও বলেন না, তবে মনে মনে গালিগালাজ করলেন। খুব এক জায়গাতেই বসে রইল। আহনাব তার মনে ঠিকই আছে, নাটক করছিল তার মানে। কুহু কি ভয়টাই না পেয়েছিল? বিড়িখোর পোলা একটা, খাই তো গোবর, ঠিকই আছে। কুহু বিছানায় শরীরটা এলিয়ে দিল। কিছু কিছু জিনিস ভাবছে সে। রোদেলার পুরো পরিবার সাখাওয়াত আলমকে অপছন্দ কেন করে? রোদেলার পুরো পরিবার সাখাওয়াত আলমকে অপছন্দ করে কোনো এক কারণে। তার মানে আহনাবও অপছন্দ করে, কিন্তু কেন? আচ্ছা, আহনাব যখন জানবে যে সাখাওয়াত আলম তার বাবা, তখন কি হবে? কিন্তু সাখাওয়াত আলম তো কখনো ওদের সম্পর্কে কিছু বলে না। সে তো জানে রোদেলা তার বেস্ট ফ্রেন্ড। তাহলে কাহিনীটা আসলে কি? আহনাবকে জিজ্ঞাসা করবে? তাই করবে বরং। কুহু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে তলিয়ে গেল বুঝতেই পারল না। ঘড়ি কাটা 10-এর ঘরে। অনেক রাত করে ঘুমানোয় আহনাব আর রাফি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোনটা শব্দ করে বেজে উঠল। বেজে বেজে কেটে গেল, অথচ তাদের হুঁশ নেই। আবার শব্দ করে বেজে উঠল আহনাবের ফোন। রাফি ফোনটা হাতে আহনাবের কানের সামনে এনে রেখে অন্যদিকে ঘুমালো আবার। আহনাব চসূচক শব্দ করল। ফোনের বিভৎস শব্দ। কোনো মতে ফোনটা রিসিভ করলো সে। তার হ্যালো বলার আগেই ভেসে এলো আরিফের অস্পষ্ট আওয়াজ, দোস্ত, নিধি, আমার নিধি। আরিফ কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আহনাবের ঘুম হাওয়ায় মিলিয়ে গেল। সে সাথে সাথেই বলে উঠল, আরিফ। হ্যালো আরিফ, কি হচ্ছে নিধির? তুই কোথায়? ঠিক আছিস? হ্যালো। অপর পাশ থেকে শুধু আরিফের কিছু অস্পষ্ট শব্দ ভেসে এলো। নিধিকে বাঁচা, গুলি আমাকে। আর কিছু শোনা গেল না। হ্যাপি বার্থডে।
আহানাব চমকে উঠল। আরিফ, নিধি, আদিত, নাতাশা, আহান, শাহরিয়ার সবাই হাতে বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে। আহান শাহরিয়ার অবশ্য দাঁত কেলাচ্ছে। আহনাব এখনও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সে তো নিজেই ভুলে গিয়েছিল আহনাবের অন্য একটা ফ্ল্যাটে ছিল আরিফ আর নিধি। আহনাব সেখানেই আসে দৌড়ে, আর আসতেই कैसा लगा हमारा मजाक? আহনাব আরিফের দিকে তাকালো। ওকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করলো। তীক্ষ্ণ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। আন শাহরিয়ার বুঝলেন ছেলে তার খেপেছে। তিনি বলে উঠলেন, ওদের কিছু বলো না, আইডিয়াটা আমার। আহনাব তার দিকে তাকালো এবার। আহান শাহরিয়ার বললেন, চমক কেমন লাগলো সেটা বলো। আপনার কাছে সব কিছু মজা মনে হয়? এটা মজা করার কোনো বিষয় ছিল? আপনার কোনো ধারণা আছে যে এটা শোনার পর আমার কী অবস্থা হয়েছিল? আন শাহরিয়ার বলেন, তুমি বুঝলে না, দুঃখের পরে তো সুখ আসে রে পাগলা। তখন দুঃখ পেয়েছিলে, এখন আনন্দ। আহনাব নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বন্ধুমহল তার পৃথিবীর অর্ধেকটা জুড়ে। এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা আহনাবের সহ্য হয় না। সে বলে উঠল, ফাজলামি করার একটা সীমা আছে। আহান শাহরিয়ার, আর তোকে তো আজকে। আহনাব আরিফের দিকে তেড়ে গেল। সবে মিলে ধরল ওকে। আরিফ বলে উঠল, মারিস না ভাই, আমি প্রেগনেন্ট। সবে বলে উঠল নিধি বলে উঠল, কি? এই, তুমি কার সাথে কি করেছো? হ্যাঁ, কার বাচ্চা এটা? বাচ্চার মাকে সত্য করে বলো। সবাই আরেক দফা একসাথে বলে উঠল নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো এবার। ও বাবা গো, কি সর্বনাশ হলো আমার! কান্নাকার বাচ্চা পেটে ধরেছে তোমার জামাই। সবাই হা করে নিধির কান্না দেখতে লাগলো। আরিফ ধমকে উঠল, চুপ, পাগল হয়েছে তুমি? কি এখন আবার আমাকে পাগলও বলছে। সবে এবার একসাথে হো হো করে হেসে ফেল। আহনাব ফিক করে হেসে ফেলল। নিধি মনে মনে বলল, প্ল্যান সাকসেসফুল। সবাই যেন বুঝলো নিধির এমন করার কারণ। তবে আরিফ এখনো বলছে, বেবি কি বলছো তুমি এসব? নিধি আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আরিফ বলতে লাগলো, আরে আমি তো ওর মার থেকে বাস্তব ভুলভাল কথা বলে ফেলেছি। নিধি বলে উঠল, তাই তো বলি, তোমার পেটটা বড় বড় লাগছে কেন হঠাৎ? আরিফ চমকে নিজের পেটের দিকে তাকালো। সবাই আরও জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ বাদে আহান শাহরিয়ার বলেন, সারপ্রাইজ সন্ধ্যায় দিতাম, বাট তুমি তো তাই সকালেই দিলাম। প্রত্যেকবারই তো একা একা কাটাও, এবার একটু তাই সবাই অনেকটা আশা করে আয়োজন করেছে। সন্ধ্যায় একটা ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জ করেছে। মনটা ভেঙো না প্লিজ, অন্তত নিজের মায়ের কথাটা ভেবে রাজি হও। ও খুশি হবে অনেক তোমাকে আনন্দ করতে দেখলে, প্লিজ। সবাই আহনাফের দিকে উৎসুক হয়ে তাকিয়ে। আহনাফের চেহারাটা কেমন গম্ভীর হয়ে রয়েছে, যেন এই বুঝি একটা ধমক দিয়ে নাকচ করে দিবে। কিন্তু সে এমন কিছুই করলো না, শুধু হাসলো। সবাই উত্তর পেয়ে জোরে চেঁচিয়ে উঠল, হুররে! আহান শাহরিয়ার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কি করছো বেবি ডল? রাহুলের কথাই তার দিকে তাকালো রোদেলা। কিচেনে রাহুলকে দেখে খানিকটা অবাক হলো। রাহুল তো বাইরে বেরিয়েছে শুনেছিল সে, তাই তো ঘর থেকে বেরিয়েছিল। তাকে থাপ্পড় দেওয়ার পর আর মুখোমুখি হয়নি। কি হলো, কথা বলছো না কেন? রাহুলের কথাই হুঁশে ফেল রোদেলা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, পায়েস রান্না করছি। রাহুল রোদেলা মতো করেই বলল, কার জন্য? রোদেলা মনে মনে রাগলো বেশ, তবে প্রকাশ করলো না, শুধু বলল, আহনাব ভাইয়ের জন্য, ওনার আজকে জন্মদিন। রাহুল সুর টেনে বলল, ও। রোদেলা কিছু বলল না। আর রাহুল বলে উঠল, আমাকে তো একদিন রেঁধে খাওয়ালে না। আপনি চাননি কখনো? রাহুল এক ভুরু উঁচু করে বলল, চাইলে খাওয়াতে। রোদেলা চিনির বয়াম খুঁজছিল। খুঁজতে খুঁজতেই বলল, রাহুল এগিয়ে এলো। এরপর বলল, কি খুঁজছো? চিনির বয়াম। রোদেলা হঠাৎ খেয়াল করলো কে যেন ওটা উপরের তাকে উঠিয়ে রেখেছে। বিরক্ত হলো সে। রাহুল একটু ঝুঁকে বলল, ডু ইউ নিড মাই হেল্প? রোদেলা বলল, বয়ামটা একটু। রোদেলার কথার মাঝে রাহুল তার কোমর ধরে উঁচু করে ফেল। রোদেলা চমকে উঠল, আরে কি করছেন? কি লাগবে নিয়ে যাও প্রিটিকাল। চিনির বয়ম আমি চিনি না। রোদেলা বয়মটা দ্রুত নিল, তবে রাহুল তাকে নামালো না। কি হলো, নামান? না। কি? থাপ্পড়ের কথা আমি বলিনি, শাস্তি দেব এখন তোমাকে বেবি গার্ল।
রাহুল ওকে পাজাকোলা করে কোলে তুলে নিল। রোদেলা চেঁচিয়ে উঠল, কি করছেন? রাহুল ওর চোখের দিকে অনিমেষ তাকিয়ে। রোদেলা নিচে নামার জন্য নড়চড় করছে। রাহুল বলে উঠল, তুমি এত কিউট কেন বেবি গার্ল? তোমাকে ভীষণ কঠিন একটা শাস্তি দেবো ভেবেছিলাম, অথচ তোমার চোখের দিকে তাকাতেই কেমন দুর্বল হয়ে গেলাম। রোদেলার নজর বন্ধ হলো। রাহুলের চোখের দিকে তাকালো নিজেও। হঠাৎ তখন, ভাই আপনিও না আমাকে ফেলেই আহনাপ আর রাফি সবেমাত্র দরজায় এসে দাঁড়িয়েছে। দরজা থেকে কিচেনটা স্পষ্ট দেখা যায়। দুজনেই দাঁড়িয়ে পড়ল রোদেলা আর রাহুলকে এভাবেই দেখে। আহনাপের ঠোঁটের কোণে এখন হাসি উপস্থিত। সে রাফির হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। রোদেলা আহনাপকে দেখে হকচকিয়ে গেল। দ্রুত নামার জন্য রাহুলকে তাগাদা দিতে লাগলো। রাহুল যেন এটাই চাইছিল। সে নামালো না ওকে, বরং ওকে কোলে নিয়ে পেছন ঘুরে বলল, হ্যাপি বার্থডে ব্রো। আহনাপ হালকা হেসে হাত উঁচু করে বলল, থ্যাঙ্কস। রোদেলা রাহুলের বুকে ধাক্কা দিতে লাগলো। দাঁতে দাঁত পিষে বলল, নামাচ্ছেন না কেন? আমার ইচ্ছা। রাফি বলে উঠল, আমি একটু বাহির থেকে হাওয়া খেয়ে আসছি। না ভাই। আহনাপ কিছু বলল না। সে বলল, তোমরা কন্টিনিউ করো, আমরা রুমে যাচ্ছি। রাহুল বলে উঠল, এটা ওই ছেলেটা না? আহনাপ বলল, রাফি। রাফি ওর নাম। আয় রাফি। আহনাপ আর রাফি উপরে চলে গেল। রাহুল এবার নামালো রোদেলাকে। রোদেলা ওর বাহুতে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। যদিও আঘাতটা তারই লাগলো, তবু সে তেজি স্বরে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ। নামাচ্ছিলেন না কেন তখন? রাহুল রোদেলার হাতটা সামনে এনে বলল, ব্যথা পেলে না? রোদেলা হাতটা সরিয়ে নিল। আপনি কি পাগল? তুমি করলে তো। কি? মা। রাহুল ঠোঁটটা একটু চোখা করলো। রোদেলা ওর বুকে ধাক্কা মেরে ওকে বকতে বকতে চলে গেল। রাহুল হাসলো। এই মেয়ের মাঝে কিছু তো আছে, অন্য সবার থেকে সে আলাদা। রাহুলকে পাগল করে ফেলে আশেপাশে থাকলে, তবে রোদেলাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছে তার মনে জাগে না। থাপ্পড় খাওয়ার পরে হয়তো রেখে ভেবেছিল ওসব, বাট এই মেয়েটাকে সে ওভাবে চায় না। এই প্রথম বোধহয় রাহুল সংসারের স্বপ্ন দেখছে। নিজের ভাবনেই নিজেরই হাসি পেল রাহুলের। কি রে মুখপুরি, কাজগুলো শেষ হয়েছে? আনোয়ারা বেগমের কথা শুনে কুহু বলল, এই তো মামি, হয়ে গেছে। কুহু এটো প্লেটগুলো ধুয়ে রেখে দিল পাশে। আনোয়ারা বেগম বলেন, গতকাল কি বেলুন ফাটিয়েছিলি রে? কান ধরে গিয়েছিল শব্দে। কুহুর হঠাৎ মনে পড়ে গেল রাতের কথা। আহনাপ একটা কল করেনি, আর সকালে উঠেই তো সে আনব্লক করে ফেলেছিল। কুহু বলল, কি জানি মামি, শব্দ শুনে তো আমি অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। বোম টুম ছিল মনে হয়। বলিস কি রে হতচ্ছাড়ি, কোথা থেকে এসব উটকো জিনিস কিনেছিস? আয়ন ভাইয়া দিয়েছিল। অ্যান সবে মাত্র এসে উপস্থিত হয়েছিল। নিজের নাম শুনে হতভম্ব হয়ে গেল সে। আনোয়ারা বেগম ছেলের নাম শুনে কিছু বললেন না, শুধু চোখ রাঙ্গালেন। আয়ান বলল, আজকে সন্ধ্যায় রেডি থাকি সুহাসিনী, বেরোবো। আনোয়ারা বেগম বলেন, কোথায়? এমনি ঘুরতে বের হব। কোনো দরকার নেই। তুমি কি চাইছো আমি চলে যাই? আয়ান কিছু বলল না। আনোয়ারা বেগম কুহুর দিকে তাকালেন, এরপর বলেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে তিনি রুমে চলে গেলেন। কুহু বলে উঠল, কোথায় যাবেন? বাঙ্গি খেতে যাব তোকে নিয়ে। কি? আয়ান চসূচক শব্দ করে বলল, রেডি থাকতে বলছি, রেডি থাকবি। এত কথা বলিস কেন? কুহু মুখ ভেঙচি কাটল। আয়ান চলে গেল। কুহুর ফোনে তখন একটা কল এলো। কুহু ফোনটা হাতে নিল। নামটা দেখে কপাল কুচকাল। এবার কল করেছে কেন? আকাশে মিটিমিটি করে তারা জ্বলছে। ধীরে ধীরে তিমিরে ঢাকা পড়ছে চারিদিক। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তাটা খানিকটা দৃশ্যমান হয়ে উঠেছে। মৃদু বাতাস বইছে। কুহু বড্ড বিরক্ত আজ। আয়ন তাকে মাঝ রাস্তায় এসে বলছে আজ আহনাপের বার্থডে, আর তারা এখন সেখানে যাচ্ছে। নাতাশা তাদের ইনভাইট করেছে। কুর প্রথমে বড্ড খারাপ লেগেছিল। আহনাপ তো নিজেই তার কাছে এসেছিল, অথচ সে তাকে বার্থডে উইশ করতে পারেনি, উল্টো গুলি। কুহুর মনটা আবার মন খারাপে ছেয়ে গেল। সে জানি না আজ আহনাপের জন্মদিন। এখন যে যাচ্ছে সে কোনো গিফটও তো কিনেনি। আয়ন কি মনে করে যেন একটা কিনেছে। আয়ন কি যেন একটা কিনেছে, তো সে তো আর কেনেনি। এভাবে খালি হাতে যাবে সে? আহনাপ কি ভাববে?
কুহুর ভাবনার মাঝেই বাইকটা এসে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে থামলো। কুহু ঝুঁকে গেল আয়নের দিকে। আয়নের কাঁধে রাখা হাতটা শক্ত করে চেপে ধরলো। আয়ন সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। বাইক থেকে নেমে দাঁড়ালো সে। কুহু নামলো আর নিজের হেলমেটটা খুলে কুহুরটা খুলে দিল। কুহু আজ সবুজ রঙের একটা 3 পিস পরেছে। মেকআপ বলতে ওই একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। নিজের গায়ের রং ওসব আটা ময়দা মেখে সাদা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। সে নিজের এই রূপ নিয়ে সন্তুষ্ট। এদিকে আয়নও তার সাথে ম্যাচ করে সাদা রঙের শার্টের উপর সবুজ রঙের কোট পরেছে। কুহু খেয়াল করেনি যেন এমন একটা ভাব। আয়ন মনে মনে খুশি অনেকটা নিজের সুহাসিনীর সাথে ম্যাচিং ড্রেস আপ করতে পেরে। আয়ন সামনের উঁচু বিল্ডিংটার দিকে তাকালো। এই ঠিকানাই তো দিয়েছিল নাতাশা। আয়ন পকেট থেকে ফোন বের করে নাতাশার নম্বরে কল লাগালো। কুহু এদিক সেদিক দেখতে লাগলো। হঠাৎই তখন তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। কুহু তাকালো সেদিকে, কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। তখনই দরজাটা খুলে গেল। নেমে এলো সুটবুট পরা এক সুদর্শন যুবক। কুহুর কুচকানো ভুরু শিথিল হয়ে গেল। হৃৎপিণ্ডটা কেমন যেন করে উঠল, বিড়বিড় করে আওড়ালো।